সোয়া ৩ বছর পর ৬,০০০-এর মাইল ফলক ছাড়ালো ডিএসই এর প্রধান সূচক, লেনদেন ২,১৪৯ কোটি টাকা। ব্যবসার জন্য এনবিআর এর ভ্যাট নিবন্ধন নম্বর নিল গুগল এবং অ্যামাজন, শিগগিরই ভ্যাট আদায় হবে জানালো এনবিআর। করোনায় দেশে বেড়েছে বেকারত্ব, কমেছে চাকরির সুযোগ, তরুণদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতে শেয়ার বাজারের খবর। ৩ বছর ৩ মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬,০০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে সূচকটির অবস্থান ৬,০০৮ পয়েন্ট। ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২,০০০ কোটি টাকা, তবে দর হারিয়েছে ৪৬ ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। রোববার দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রধান সূচক অতিক্রম করে ৬,০০০ পয়েন্টের মাইল ফলক। এর আগে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ডিএসই এর সূচকের অবস্থান ছিল ৬,০৫০ পয়েন্টে। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে ডিএসই এক্স সূচক ২২.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,০০৮ পয়েন্টে। সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২,১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া ৩৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে পুঁজিবাজারের উন্নয়নে সব পক্ষের সম্মিলিত উদ্যোগের কারণে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ৬,০০০ না, আমাদের যে মার্কেটের যে ব্যাংকিং এর যে ইন্টারেস্ট রেট, সেভিং সার্টিফিকেট, বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রেগুলেটরি রিফর্মগুলি করেছে, সেটার প্রেক্ষাপটে কিন্তু মার্কেট কিন্তু ৭,৭০০-৮,০০০ ইন্ডেক্সে যাওয়াটাও কিন্তু অস্বাভাবিক না, এবং এই যে গুজব ভিত্তিক গুজব বন্ধ করার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ইফাদ অটোজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে ডাচ বাংলা ব্যাংক, দ্বিতীয় ইফাদ অটোজ এবং তৃতীয় অবস্থানে আফতাব অটোজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৩১.৯৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরও শক্তিশালী করার পাশাপাশি এর কর্পোরেট সুশাসন নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিভিন্ন দেশের পুঁজিবাজারে ছোট ছোট কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুঁজিবাজারকে শক্তিশালী করতে বিএসইসি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এসব কোম্পানির পাশাপাশি সুকুক বন্ড, ট্রেজারি বন্ড ও বিভিন্ন ব্যাংকের পারপেচুয়াল বন্ড লিস্টিংয়ের মাধ্যমে ট্রেডিং শুরু হলে বাজার মূলধন অনেক বাড়বে বলে আশা করেন তিনি। এদিকে ডিএসই এর সংস্কার ইস্যুতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। ম্যাক্সিমাম রিফর্মগুলি যেটা আমাদের করার প্রয়োজন ছিল সেগুলি কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এক জায়গায় আমি কিন্তু মনে করি আমাদের এখনো দুর্বলতাটা আছে, এবং আমি জানি এসিসি চেয়ারম্যান মহোদয় এটা নিয়ে অনেক কাজ করতেছেন, আমিও নিজে এটা নিয়ে কাজ করেছি। সেটা হলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জকে আমাদের ওখানে যে কর্পোরেট গভর্নেন্স, ওখানকার ম্যানেজমেন্ট, এটাকে আমাদেরকে কিন্তু আরো শক্তিশালী করতে হবে। পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো প্রায় ৩.৫ বছর পর দেখলাম যে আমরা ডিএসইর প্রধান সূচক ৬,০০০ পয়েন্টের মাইল ফলক অতিক্রম করেছে। এছাড়াও কিন্তু বাজারকে বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী অবস্থায় দেখা যাচ্ছে। তো এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণ কি বলে মনে হয় আপনার কাছে? এগুলোর ভিতরে অনেক ধরনের কারণ আছে। তার ভিতরে মৌলিক কারণটি হচ্ছে যে আমাদের যারা বিনিয়োগকারী তারা আমাদের প্রতি আস্থা রাখছেন। এই আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের কিছু কার্যকলাপের মাধ্যমে শুধু নয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপট থেকেই এই সামগ্রিক চিত্রটির উন্নয়ন হয়েছে।
আমরা আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আমাদের বিনিয়োগকারীদের যে সমস্ত বিষয়ে সমস্যা ছিল সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছি এবং এটি একটি অব্যাহত প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আমরা অনেকগুলো জিনিসকে অ্যাড্রেস করেছি ইতিমধ্যে, যেমন বেশ কিছু আইন কানুনের পরিবর্তন করেছি, বেশ কিছু মনিটরিং সুপারভিশনের পরিবর্তন করেছি এবং অনেক ধরনের নতুন প্রোডাক্টকে আনার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেগুলোর সামগ্রিক কারণেই আমি মনে করি যে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন এবং এই আস্থার পরিমাণ অব্যাহত থাকবে বলে আমি আশা করি। জনাব শামসুদ্দিন, আরেকটা বিষয় জানতে চাবো যে আগামী বাজেটে পুঁজিবাজার নিয়ে বিএসইসি প্রত্যাশা কি? আমরা বেশ কতগুলো জিনিস নিয়ে ভাবছি। তার মধ্যে প্রধান বিষয়টি হচ্ছে যে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির যে ট্যাক্স ডিফারেন্সিয়ালটা আছে বর্তমানে 7.5%, সেটা আমরা চাচ্ছি যেন আরো বৃদ্ধি পায়, তাতে করে নতুন নতুন বিভিন্ন প্রতিষ্ঠান লিস্টেড হতে পারবে। ইনফ্যাক্ট আমাদের দেশে এমন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এখনো লিস্টেড হননি। এটার পিছনের কারণ যে তাদের নেই তা নয়, তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে যে গভর্নেন্সকে যদি ইমপ্রুভ করা হয় তাহলে সেটা রিটার্নটা কি, সেই রিটার্নটা ইনফ্যাক্ট ফিসক্যাল পলিসি থেকে ডেরাইভ হতে হয় এবং প্রাইমারিলি, এবং সেটি ফিসক্যাল পলিসির এই ট্যাক্স ডিফারেন্সিয়ালটা যদি তৈরি হয় সেক্ষেত্রে আমি মনে করি যে আরো ভালোভাবে তারা আগ্রহী হবে। কারণ আমাদের লক্ষ্য আছে আগামী বছরে কতগুলো কাজ করা, তার ভিতরে একটি হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বাজারে সংযুক্ত করা। আরেকটি বিষয় জানতে চাবো যে চলতি অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল, তো বেশ কিছু বিনিয়োগকারী কিন্তু সাড়া দিয়েছিল এই সুযোগে, তো আগামী বছর কি এই সুযোগ বহাল থাকবে? এটি তো একটি ফিসক্যাল পলিসি বিষয়, এটি আমার জানা নেই। তবে যতটুকু লক্ষ্য করেছি যে এটি যে পরিমাণ অন্যান্য খাত থেকে প্রদর্শিত হয়ে এসেছে সেই তুলনায় শেয়ার বাজারে বা যেটাকে আমরা পুঁজিবাজার বলতে চাই সেটিতে পরিমাণ অপেক্ষাকৃত কম। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে সেখানে আরো সুযোগ আছে, যদি কেউ আগ্রহী হন সেখানে প্রয়োগ করতে পারেন। কারণ সার্বিক অবস্থাতে পুঁজিবাজার অত্যন্ত অ্যাকোমোডেটিভ একটি অবস্থায় আছে। তো পুঁজিবাজারের অভিভাবক হিসেবে আসলে বিনিয়োগকারীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি যে কথাটি সবসময় বলে থাকি যে আমাদের পুঁজিবাজার একটি অত্যন্ত বিশেষায়িত একটি ব্যবসা। এখানে অনেক ধরনের জ্ঞান সংযোগ করে সিদ্ধান্ত নিতে হয়। সেটি অনেক বিশাল জ্ঞান নয়, কিন্তু কিছু মৌলিক ধ্যান ধারণা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়। সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, এখানে জেনে বুঝে বিনিয়োগ করতে, এবং তার জন্য আমরা সবসময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। যদি কেউ প্রশিক্ষিত হয়ে থাকেন চমৎকার, যদি না হয়ে থাকেন তারা যদি এই বাজারে আগ্রহী হওয়ার যথেষ্ট কারণ আছে। তাদের জন্য আমাদের বিআইসিএন নামের একটি প্রতিষ্ঠান আছে, বিএসএম নামের একটি প্রতিষ্ঠান আছে যারা ট্রেনিং দিয়ে থাকে। এছাড়াও আমাদের ফাইন্যান্সিয়াল লার্নিং ডিভিশন আছে, স্টক এক্সচেঞ্জের ট্রেনিং সেন্টারগুলো আছে। সব মিলিয়ে ব্যাপক ভিত্তিক একটি ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যবস্থা কার্যক্রম চালু আছে এবং এটাকে আমরা আরো উত্তরোত্তর বাড়িয়ে নিতে চাচ্ছি এবং নতুন নতুন কোর্সেস এবং প্রোডাক্টস তাদের সামনে নিয়ে আসছি। আমরা আশা করছি যে তারা প্রশিক্ষিত হবে এবং তারা আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবে। আমি এই সময় আরো একটি প্রশংসা করে রাখতে পারি যে আগের তুলনায় আমাদের বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত অনেক ভালো সিদ্ধান্ত নিচ্ছেন, তুলনামূলক অনেক সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন, যেটাও একটি কারণ আমাদের পুঁজিবাজারে যে ক্রমাগত উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের কার্যকলাপ যেগুলি আমাদের পরিকল্পনাতে আছে, আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি, সেগুলোর মাধ্যমে আমরা মনে করি যে তাদের সিদ্ধান্ত গ্রহণ এবং এই বাজারে অংশগ্রহণ আরো সুন্দর এবং সুনিশ্চিত হবে। আশা করব আগামী তো বিনিয়োগকারীরা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাব পরের খবরে। বাংলাদেশে ব্যবসার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ভ্যাট নিবন্ধন নম্বর BIN নিয়েছে টেকজয়েন্ট, গুগল এবং অ্যামাজন। গত সপ্তাহে প্রতিষ্ঠান দুটো নিবন্ধন নিয়েছে বলে জানিয়েছে এনবিআর কর্মকর্তারা। এর ফলে বাংলাদেশের আইন মেনে নিয়মিত ভ্যাট ও রিটার্ন দিতে হবে প্রতিষ্ঠান দুটিকে। নিবন্ধন নেওয়ার প্রক্রিয়ায় আছে আরও দুই জয়েন্ট, ফেসবুক ও মাইক্রোসফট। প্রযুক্তির কল্যাণে ব্যবসা এখন গণ্ডি ছাড়া। এক দেশে বসে পণ্য ও সেবা বিক্রি করা যায় অন্য দেশে।
লাগে না অফিস বা জনবল। এভাবে বাংলাদেশে ব্যবসা করছে ফেসবুক, গুগল, ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন সহ বহু প্রযুক্তি ও ই কমার্স প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে কর আদায় সহ নানা স্বার্থে নতুন ভ্যাট আইনে বিধান রাখা হয় নিবন্ধন নেবার, কিন্তু নানা জটিলতায় দীর্ঘদিন তা আটকে ছিল। সব পক্ষের আলোচনায় নীতিমালা সংশোধন করে এনবিআর। বিদেশি প্রতিষ্ঠানের জন্য এ মাসেই অনলাইনে ছাড়া হয় নতুন ধরনের নিবন্ধন ফর্ম। এনবিআর কর্মকর্তারা জানান, গত সপ্তাহে নতুন ফর্ম পূরণ করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধন নেয় গুগল ও অ্যামাজন। কর্মকর্তারা জানান, সিঙ্গাপুরের ঠিকানায় গুগল এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড নামে গুগল ও যুক্তরাষ্ট্রের ঠিকানায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকর্পোরেশন নামে নিবন্ধন নিয়েছে অ্যামাজন। এই দুই প্রতিষ্ঠানের হয়ে নিবন্ধনের কাজ করেছে প্রাইস ওয়াটারহাউস কুপার্স পিডব্লিউসি বাংলাদেশ। গুগল এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড নামে গুগল তাদের সিঙ্গাপুরের ঠিকানা, আর অ্যামাজন ওয়েব সিরিজ ইনকর্পোরেশন ইউএসএ ঠিকানায় তারা ভ্যাট নিবন্ধন পেয়েছেন। মানে বিশেষভাবে যেটা বলা যায় যে তাদের ব্যাংকের ইনফরমেশনটা এখন আমাদের কাছে আছে। নিবন্ধন নিলেও এনবিআর এর কাছে ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা জানায়নি গুগল ও অ্যামাজন। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তাদের এজেন্ট। এনবিআর এর সাবেক কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের আওতায় আসা এসব কোম্পানি থেকে কর আদায়ে স্বচ্ছতা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে একটি ইতিবাচক এই কারণে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সমস্ত কোম্পানির এখানে ব্যবসা পরিচালিত হওয়ার ফলে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। এখানে অন্য যারা ব্যবসা করবে তাদেরকে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ তারা অনলাইন বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত স্ট্যান্ডার্ড সার্ভিস তারা পাবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেক জায়ান্ট ফেসবুক ও মাইক্রোসফটও ব্যবসা নিবন্ধন নেয়ার চূড়ান্ত পর্যায়ে আছে, যদিও এখন এজেন্টের মাধ্যমে ভ্যাট দিচ্ছে ফেসবুক। এছাড়া হইচই, নেটফ্লিক্স সহ আরও কিছু অনলাইন প্রতিষ্ঠান দ্রুতই ভ্যাট নিবন্ধনের আওতায় আসবে বলে জানান এনবিআর কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে দেশে বেড়েছে বেকারত্ব, কমেছে সরকারি বেসরকারি চাকরির সুযোগ। এই অবস্থায় হতাশায় ভুগছেন অনেকে। তাই আসছে বাজেটে তরুণদের জন্য বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা মন্ত্রীও বলছেন, কর্মসংস্থান বাড়াতে থাকবে নানামুখী প্রস্তাব। দীর্ঘদিন ধরে দেশে কর্মসংস্থানের ধীর গতি, সেই সঙ্গে করোনায় নতুন করে বেড়েছে বেকারত্বের হার। এর মধ্যে তরুণদের জন্য বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ স্থগিত থাকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে, দেশে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের 1/3 বা 33.32 ভাগই পুরোপুরি বেকার, আর 18.1% খণ্ডকালীন কাজে নিয়োজিত। অনেকেই হতাশ হয়ে গেছে যে চাকরি সার্কুলার হচ্ছে না, পরীক্ষা দিতে পারতেছে না। তো এরকম একটা অবস্থায় অবশ্যই তাদের কথা বিবেচনা রাখতে হবে বাজেটে। অনেক তরুণ উদ্যোক্তা শুধুমাত্র অর্থনৈতিক বিভিন্ন লোন বা এই ধরনের সুবিধার কারণে হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, করোনা মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে তরুণ প্রজন্ম। কর্মসংস্থান না বাড়ায় বেকারত্বের হার বেড়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় কর্মমুখী বাজেট প্রস্তাবের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। নিঃসন্দেহে কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে। এটা চ্যালেঞ্জের মুখোমুখি সরকার হবেন, কিন্তু সরকারকে একই সাথে আমার মনে হয় যে গ্রাম পর্যায়ে যদি তারা আরো ব্যাপকভাবে কর্মসৃজন কর্মসূচি তৈরি করেন। পরিকল্পনা মন্ত্রী বলছেন, করোনায় বিশ্বজুড়েই বেড়েছে বেকারত্ব, তাই আসছে বাজেটে বিভিন্ন প্রস্তাব যেমন থাকবে, তেমনি তরুণদের জন্য নতুন ধরনের কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমার তো জীবনে শুনি না ইউটিউবার একটা কাজ আছে, অথবা বিদেশি কোম্পানির সঙ্গে আউটসোর্সিং করে সারাদিন কম্পিউটার চালিয়ে এসে ভালো রুজি করে। এইভাবেই আমরা চাচ্ছি যে অর্থনীতির মধ্যে একটা পরিবর্তন আসুক, আধুনিক হাওয়ার পরিবর্তন আসুক। এই কাজটা এই মুহূর্তে চলছে, আমরা এটাকে সহায়তা করছি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশে প্রতি বছর কমপক্ষে 22 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য ধরা হলেও বাস্তবে হচ্ছে মাত্র 12 লাখ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। P4G সিওল সামিটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Next generation. I thank you all. I would like to thank President Moon for organizing this P4G summit
another milestone on our path to the COP26 summit in Glasgow later this year. Together, state and non-state. করোনার এই মহামারীতেও চলতি অর্থ বছর স্বাস্থ্য সেবা খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার সবচেয়ে কম, মাত্র 25%। সকালে গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক ভার্চুয়াল আলোচনায় উঠে আসে এ তথ্য। উচ্চ প্রবৃদ্ধির আত্মতুষ্টিতে নয়, বরং আগামী বাজেটে জীবন জীবিকায় গুরুত্ব দেওয়ার পরামর্শ সানেমের। করোনার প্রকোপ লাঘব করে অর্থনীতি পুনরুদ্ধারে আসছে বাজেটে মানুষের জীবন ও জীবিকাই মূল নিয়ামক হওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। এজন্য স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং কৃষি এ 4 খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। বাজেট নিয়ে অনলাইন আলোচনায় সানেম জানায়, চলতি অর্থবছর স্বাস্থ্যসেবা খাতে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 25%। যদিও করোনা মহামারীকালে এ খাতে গুরুত্ব সবচেয়ে বেশি। এ খাতে 11,979 কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে 3,049 কোটি টাকা। 30% কম কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে বাস্তবায়ন, অর্থের যে বাস্তবায়ন, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালেই শুধু হবে না, বরাদ্দ বাড়ানোর সাথে সাথে যে প্রাতিষ্ঠানিক দক্ষতা সেটাও কিন্তু বাড়াতে হবে। গবেষণায় উঠে আসে, বর্তমানে 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে। এদেরকে সামনে আনতে হলে সরকারের প্রায় 5,132 কোটি টাকা দরকার। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী, বিধবা ও সমাজে ঝরে যাওয়া মানুষকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সানেমের। 50 থেকে 60 লক্ষ নতুন পরিবার যারা কিন্তু দারিদ্র্য সীমার নিচে পড়ে গেছে, কারণ এদের জন্য কিন্তু এই সহায়তাটা বাড়ানো দরকার, এবং যেটা এক মাসের না 2,500 কোটি টাকার না, এটা অ্যাটলিস্ট কমপক্ষে 3 থেকে 4 মাস এই সহযোগিতা দেওয়া দরকার। করোনার এই মহামারীতে দরিদ্র সংখ্যা বাড়লেও ধনীদের সম্পদের পরিমাণ বেড়েছে। তাই আসন্ন বাজেটে আয় বৈষম্য দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়ার পরামর্শ গবেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে স্বাস্থ্য খাতে হাইজিন বা স্বাস্থ্যবিধির বিষয়টি এখনও গুরুত্ব পায় না বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক ডক্টর হোসেন জিল্লুর রহমান। রোববার এই খাতে বরাদ্দ নিয়ে এক যৌথ অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি। করোনা মোকাবিলায় দীর্ঘমেয়াদী সমাধানে নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে জানান বক্তারা। তারা বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি তা যেন সঠিকভাবে খরচ হয়, তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও নজরদারি দরকার। এ সময় প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যবিধির বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নীতি নির্ধারকদের এইসব অঞ্চলে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। বরাদ্দ আসলে তো খরচ করতে গেলে জাস্ট আমি তো যেখানে সেখানে খরচ করতে পারবো না, নিয়ম নীতি করেই করতে হবে। সেই জন্য থোক বরাদ্দের বিষয়টাকে এই সুস্পষ্ট একটা বাস্তবায়ন পরিকল্পনার সাথে যদি সংশ্লিষ্ট না হয়, এবারও যেমন যদি আমরা আবার থোক বরাদ্দের বিষয়টা দেখি কোনো বাস্তবায়ন পরিকল্পনা ছাড়া, তাহলে কিন্তু আমরা দেখব যে একই ভুলের হতো। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে জানাবো আরও কিছু খবর। চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ বেবজা। এর জন্য তাদেরকে 1138 একর জমি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। রোববার রাজধানীর একটি হোটেলে সংস্থা দুইটির মধ্যে এই বিষয়ে উন্নয়ন চুক্তি সই হয়েছে। বর্তমানে বেবজা নিয়ন্ত্রণে দেশে 8টি ইপিজেড রয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডের প্রতি দেশি বিদেশি বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে, কিন্তু জায়গার অভাবে সেসব বিনিয়োগকারীর চাহিদা পূরণ করতে পারছিল না বেবজা। সংকট নিরসনে মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। এই অঞ্চলে 539টি প্লটে মোট 350টি শিল্প কারখানা হবে। এসব শিল্প প্রতিষ্ঠানে $4.5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে প্রত্যাশা বেবজার। আমরা 140টি শিল্প প্লট ইতিমধ্যে প্রস্তুত করেছি। উক্ত শিল্প প্লটের সমূহে বিনিয়োগকারীদের শিল্প কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, রাস্তা, পানির লাইন, বিদ্যুৎ স্থাপন ইত্যাদি সকল কাজ প্রায় সমাপ্তির পথে। অতি শীঘ্রই প্রস্তুতকৃত এই প্লটসমূহ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। শেখ মুজিব শিল্পনগরে নতুন অনেক বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। সরকারি দুই সংস্থা একসাথে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতি পাবে বলে আশা বেজার। আমরা সঠিক কাজটা করতেছি কিনা সেটা আপনার জাস্টিফাই করার জন্য বা আরও বেশি এসএমই ফ্রেন্ডলি হওয়ার জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি। আমরা ব্যবসাকে নিয়ে এসেছি এবং এসএমইর জন্য আলাদা ব্লকও ইতিমধ্যে নির্ধারণ করছি, যেখানে প্লট সাইজগুলো ছোট হবে এবং বিনিয়োগকারীরা সহজে সেখানে কম মূলধনেও আসতে পারবে।
শেখ মুজিব শিল্পনগরে ৩০০ কোটি টাকায় ৫০ বছরের জন্য বেজার কাছ থেকে জমি নিচ্ছে বেবজা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের 11টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো সৌদিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। রোববার থেকে যেসব দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে সৌদি নাগরিক, কূটনীতিক, চিকিৎসক ও তাদের পরিবার ছাড়া অন্য দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 123 টাকা 59 পয়সায়। অপরিবর্তিত ইউরোর দর, বিনিময় হয়েছে 105 টাকা 58 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 283 টাকা 79 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 20 টাকা 64 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ৩ বছর পর ৬,০০০-এর মাইল ফলক ছাড়ালো ডিএসসির সূচক, লেনদেন ২,১49 কোটি টাকা। ব্যবসার জন্য এনবিআর-এর ভ্যাট নিবন্ধন নাম্বার নিল গুগল ও অ্যামাজন, শিগগিরই ভ্যাট আদায় হবে জানালো এনবিআর। করোনায় দেশে বেড়েছে বেকারত্ব, কমেছে চাকরির সুযোগ, তরুণদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।